হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর ভূগোলের সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তবে শুরু করার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। সিলেবাসে কী কী থাকবে। সিলেবাসে থাকবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ। এই 4টা অধ্যায় থেকে তোমাদের 50 মার্কসের পরীক্ষা হবে এবারে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, কথা না বাড়িয়ে। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাসকে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, ভঙ্গিল পর্বত। আমি অপশনগুলো বলবো না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন দিয়ে দাগ, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো। সঠিক উত্তরটি হবে অপশনে ভঙ্গিল পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দিয়ে দেখ, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম। সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এগুলো আন্তর্জাতিক নদীর নাম। আর লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদীর নাম, এটাও মনে রাখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, নীল রঙে দেখানো হয় অনিত্যবহ নদীগুলি মানচিত্রের মধ্যে। পরের প্রশ্ন 5 দাগ, শিলা হলো একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নাকি গ্যাসীয় পদার্থ নাকি কোনোটিও নয়। এখানে কোনোটিও নয় অ্যান্সার হবে, তার কারণ শিলা হলো কতগুলো সমসত্ব অসমসত্ব খনিজ পদার্থ দ্বারা গঠিত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 6 দাগ, মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো। সঠিক উত্তরটি হবে অপশন জি, রূপান্তরিত শিলা। মার্বেল একটি রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন 7 দাগ, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত। সঠিক উত্তরটি হবে অপশন সি, জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপের মাঝে অবস্থিত। পরের প্রশ্ন 8 দাগ, সাহারার শুকনো নদীখাত আর্ক, হামাদা, ওয়াদি নাকি বাগার নামে পরিচিত। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, ওয়াদি নামে পরিচিত। পরের প্রশ্ন 9 দাগ, ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় নাকি উষ্ণ মরু নাকি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। তো সঠিক উত্তরটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ওক গাছ দেখা যায়। এরপর দেখো পরের প্রশ্ন 10 দাগ, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেজি, নাইজার, নীল নাকি কঙ্গো। তো সঠিক উত্তরটি হবে অপশনে জামবেজি নদীর তীরে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন 11 দাগ, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম। তিব্বত মালভূমি, পামির মালভূমি নাকি লাদাখ মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশনে তিব্বত মালভূমি। আর ভারতের যদি হতো তাহলে হতো লাদাখ মালভূমি, এটা মনে রাখবে। আর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। এরপর দেখো 2 দাগের 2 এ নিম্নলিখিত বাক্যে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূর্ণ করো 3টি। তার আগে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো 1 দাগের প্রশ্ন, ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ। উত্তর লিখবে পলি গঠিত সমভূমি। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি পলি গঠিত সমভূমি। পরের প্রশ্ন দিয়ে দেখ, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা। উত্তর লিখবে হিমালয়ে পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়া তীব্র ঠান্ডার হাত থেকে ভারতকে রক্ষা করে। পরের প্রশ্ন 3 দাগ, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ। উত্তর লিখবে খনিজ সম্পদে সমৃদ্ধ। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি। উত্তর হবে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন 5 দাগ, মধ্য প্রবাহে নদীর আঁকা বাঁকা গতিপথকে ড্যাশ বলে। উত্তর হবে মিয়েন্ডার বলে। অর্থাৎ নদীর আঁকা বাঁকা যে গতিপথ থাকে সেটাকে মিয়েন্ডার বলা হয়ে থাকে। এবার তোমাদের কাছে প্রশ্ন রইল, মিয়েন্ডার নামটি কোথা থেকে এসেছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।
পরের প্রশ্ন 6-এর দাগ, ঘাড় যাইয়া হলো সাহারা মরুভূমির একটি ড্যাশ। উত্তর লিখবে মরুদ্যান, অর্থাৎ ঘাড় যাইয়া হলো একটি মরুদ্যান। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর বি, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো যে কোনো 3টি। 1 নম্বর প্রশ্ন, লাভা সঞ্চয়ের ফলে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এটি অশুদ্ধ, তার কারণটা আমি বলে দিচ্ছি। লোয়েস সমভূমি সৃষ্টি হয় মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ মরুভূমিতে যে বালুগুলো রয়েছে সেই বালুগুলি বায়ুর সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে সেখানে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করে থাকে। এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন 2-এর দাগ, ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়। এটি অশুদ্ধ। পরের প্রশ্ন 3-এর দাগ, কোশি নদী গঙ্গা নদীর উপনদী। এটি সত্য। গঙ্গা নদীর উপনদীগুলি কি কি বলতো? কোশি নদী, ঘরগড়া নদী, রামগঙ্গা, যমুনা, সোন, এগুলো উপনদী। পরের প্রশ্ন দেখো 2-এর চি, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন, গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তর লিখবে হারমাট্টান বলে। পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? উত্তর লিখবে গ্র্যান্ড ক্যানেল পৃথিবীর দীর্ঘতম খাল। পরের প্রশ্ন 3-এর দাগ, ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলে? উত্তর হবে জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয়। পরের প্রশ্ন 4-এর দাগ, মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কি বলে? উত্তর হবে ওয়াদি বলে। শুকনো নদীখাতগুলোকে ওয়াদি বলা হয়। এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বর বলছে মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। আমি এখানে 4টা বৈশিষ্ট্য দিয়ে রেখেছি, তার কারণ হলো যদি তোমাদের এটা 3 নম্বরে আসে তবু তোমরা লিখতে পারবে এই জন্য। উত্তর, উচ্চতা। মালভূমি সাধারণত সমুদ্রতল থেকে 300 মিটারের বেশি উঁচু হয়। তারপর পয়েন্ট করবে শীর্ষদেশ। মালভূমির শীর্ষদেশ বা উপরিভাগ অসমতল তরঙ্গায়ী প্রকৃত হয়। তারপর পয়েন্ট করবে আকৃতি। মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ড বলে। তারপর পয়েন্ট করবে বিস্তার। মালভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। আমি যেভাবে পয়েন্ট করে করে লিখিয়েছি তোমরাও সেভাবে পয়েন্ট করে করে পরীক্ষায় লিখবে, তাহলে নাম্বার ভালো পাবে। পরের প্রশ্ন দিয়ে দেখো, উপনদী শাখা নদী বলতে কি বোঝো? উত্তর, উপনদী পয়েন্ট করবে ভূপৃষ্ঠের অন্তর্গত প্রধান নদীতে যখন অপর একটি স্বল্প দৈর্ঘ্যের নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে এসে মিলিত হয় তাকে উপনদী বলে। যেমন যমুনা গঙ্গার উপনদী উদাহরণ দেওয়া আছে। তারপর লিখবে শাখা নদী, প্রধান নদী থেকে নির্গত এবং ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত স্বাভাবিক জলপ্রবাহ শাখা নদী নামে পরিচিত। অবশ্যই এর একটা পিকচার দেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। উত্তর, পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়। 1 নম্বর পয়েন্ট, শিলার ক্ষয়। আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। তারপর পয়েন্ট করবে অপসারণ। এইসব সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। তারপর পয়েন্ট করবে সঞ্চয়। এভাবে হাজার হাজার বছর ধরে পলির উপর পলির স্তর পড়তে থাকে। তারপর পয়েন্ট করবে সংবদ্ধকরণ। কালক্রমে নিচের পলির স্তর উপরের পলির স্তর ও জলরাশির প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে। আমি বারবার বলছি পয়েন্ট করে লিখলে নাম্বার ভালো আসে।
পরের প্রশ্ন 4 দাগ, মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। এখানেও আমি 4টা দিয়ে রেখেছি, তার কারণ যাতে তোমরা 3 নম্বরের প্রশ্ন আসলেও লিখতে পারো। উত্তর, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক। 1, শিলা পয়েন্ট করবে। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর, তবে জলবায়ু উদ্ভিদ ও মাটি তৈরিকে প্রভাবিত করে। তারপর পয়েন্ট করবে জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল, এটা উষ্ণ হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলের মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি। তারপর পয়েন্ট করবে ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। এইভাবে পয়েন্ট করে করে লিখবে। আমি 3-4টা করে বেশি দিয়ে রেখেছি 2 নম্বরে, তার কারণ যাতে তোমরা 3 নম্বরের প্রশ্ন আসলেও লিখতে পারো, এই জন্য। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? উত্তর, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কারণ পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতি একটু অন্যরকম। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দুটো ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা। গ্রেট কঙ্গো নদীর অববাহিকায় বৃহৎ গ্রস্ত উপত্যকা রিফ্ট ভ্যালি। গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের টেক্সট বই থেকেই লিখেছি, তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়বে, দেখবে উত্তরগুলো পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। 1 নম্বরে বলেছে, পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। সমতল ভূমি। সমভূমি অঞ্চল একেবারে বন্ধুর প্রকৃতির নয়, এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোকে বসতি স্থাপন করতে পারে। তারপর পয়েন্ট করবে উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলে নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। তারপর পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘন বসতি স্থাপনে আগ্রহী করেছে। তারপর পয়েন্ট করবে শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপনে আগ্রহী করেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন। 2 দাগ, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? লেখো। উত্তর, উৎস লিখবে প্রথমে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন গঙ্গা নদী। এরপর লিখবে গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদীর গতিপথগুলিকে 3 ভাগে বিভক্ত, যথা প্রথমে লিখবে উচ্চ গতি। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিমি গঙ্গার উচ্চগতি। উৎসের অর্থাৎ কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী, পরে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নামে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। তারপর মধ্যগতি। হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় 1270 কিলোমিটার গঙ্গার মধ্যগতি। তারপর লিখবে নিম্নগতি। ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এইভাবে পয়েন্ট করে করে লিখবে। পরের প্রশ্ন 3 দাগ, জলপ্রপাত কেন সৃষ্টি হয়? উত্তর, নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং গিরিখাত নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে।
পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত এইভাবেই সৃষ্টি হয়েছে। তোমরা অবশ্যই পিকচারটা দেওয়ার চেষ্টা করবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, প্রথমে উষ্ণতা পয়েন্ট করবে। উষ্ণতাটার প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় বলে তাপমাত্রা গড়ে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস হয়। তারপর 2 নম্বর পয়েন্ট করবে প্রকৃতি। নিরক্ষীয় অঞ্চলে সাগর মহাসাগর অবস্থান করার জন্য এবং উষ্ণতা বেশি হওয়ার কারণে জলবায়ু আর্দ্র হয়। তারপর 3 নম্বর পয়েন্ট বৃষ্টিপাত। বায়ু প্রত্যহ সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত এই জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য। এখানে এই ধরনের বৃষ্টিপাতকে 4 অক্লোক বৃষ্টিপাত বলে। সারা বছর ধরে পরিচলন বৃষ্টিপাত হয় বলে গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি। তারপর পয়েন্ট করবে উষ্ণতার প্রসার। দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। তারপর পয়েন্ট করবে ঋতুভেদ। এই জলবায়ু অঞ্চলে কোনো ঋতুভেদ দেখা যায় না। শর্ট কোশ্চেনও আসতে পারে। দেখো উষ্ণতা যে লেখাটা আছে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক করে নিও। পরের প্রশ্ন 5 দাগ, সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তার সম্পর্কে লেখো। যেহেতু 3 নম্বরের প্রশ্ন, এই জন্য আমি এই কয়েকটা পয়েন্ট দিয়েছি। 1 নম্বর পয়েন্ট, উন্নয়নের ফলে সাহারা মরুভূমির গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর পয়েন্ট, গড় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় স্থানে স্থানে তৃণভূমি ও বনভূমির প্রসার ঘটেছে ও কৃষিক্ষেত্রের প্রসার ঘটেছে। 3 নম্বর পয়েন্ট, যাযাবর অধিবাসীদের মধ্যে অনেকেই মরুদ্যানকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস, কৃষিকাজ, কুটির শিল্প, হস্তশিল্পে নিযুক্ত হয়েছেন। তারপর 4 নম্বর পয়েন্ট, সাহারা মরুভূমিগুলিকে অনেকটা প্রশস্ত ও পাকা করা হয়েছে ও সাহারা মরুভূমিতে খনিজ তেলকে ভিত্তি করে তৈল শোধনাগার, পেট্রোকেমিক্যাল শিল্প এবং কৃষিজ সম্পদের উপর ভিত্তি করে কার্পাস বয়ন ও ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন 5 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, নীল নদের গতিপথের বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এই প্রশ্নটা থাকবে। উত্তর, নীল ব্লু নীল, হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্য লিখবে। নীলনদ হল পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। গতিপথ, টাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলাধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কয়গা হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজল এবং পূর্ব দিক থেকে সোবার্ট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 840 কিমি পথ অতিক্রম করে খার্তুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খার্তুমের উত্তরে আটাবাড়া নামক স্থানে আটবাড়া নদীর নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। তার উপনদীগুলো একটু দিয়ে দেবে। নীল নদের প্রধান উপনদীগুলি হলো বার এল গজল, সোবার্ট, ব্লু নীল, আটবাড়া প্রভৃতি। চলো পরের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, প্লাবনভূমি অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা চিত্র সহ লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, প্রথমে প্লাবনভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারে নদী প্রচুর পরিমাণে পলি, কাঁকড়, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলা হয়ে থাকে। এই প্লাবনভূমি কিন্তু নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, এটা পড়বে পরীক্ষায়।
তারপর দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঘ দেখা যায়। নদীর এই বাঘ ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং এক সময় বাঘের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে নদী বা ক্ষয় পেয়ে দুটি বাঘ মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তোমরা অবশ্যই প্লাবনভূমি এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদের এই পিকচারটা দেবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের পিকচারটা খুব সোজা, প্লাবনভূমির পিকচারটাও সোজা। অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এই পিকচারগুলো দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পাললিক শিলার বৈশিষ্ট্য। প্রথমে পয়েন্ট করবে স্তর বিন্যাস। স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। 2 স্তরায়ন তল। একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন তল বলে। জীবাশ্মের উপস্থিতি। একমাত্র পাললিক শিলা স্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। কাঠিন্য। অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয়। পরের পয়েন্ট করবে প্রবেশ্যতা। এই শিলা ছিদ্রযুক্ত হওয়ায় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলে। সম্পদের উপস্থিতি। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় এই পাললিক শিলার মধ্যেই। তারপর পয়েন্ট করবে কেলাস। এই শিলায় কেলাসগুলি দেখা যায় না। তারপর পয়েন্ট করবে প্রকৃতি। ভঙ্গুর প্রকৃতি হওয়ায় সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। তারপর পয়েন্ট করবে দাগ বা চিহ্নের ছাপ। স্থলভাগে পাললিক শিলায় কাদায় চির খাওয়া দাগ থাকে। অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো দিয়ে দিবে। পারলে একটা অবশ্যই পিকচার দিবে, তার কারণ জিওগ্রাফিতে পিকচার দিলে নাম্বারটা একটু বেশি আসে। তাহলে আজ রইল এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।